আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে কথা বলবো রসায়ন ফার্স্ট পার্টের ফার্স্ট চ্যাপ্টার প্রথম অধ্যায় নিরাপদ ল্যাবরেটরির ব্যবহার নিয়ে। আজকে আমাদের নিরাপদ ল্যাবরেটরির ব্যবহারের লেকচার 2-তে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে প্রাইমারি ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো নিয়ে আলোচনা করব, মোলার দ্রবণ ও মোলাল দ্রবণ থেকে আলোচনা করব, মোলার দ্রবণ থেকে কিভাবে মোলাল দ্রবণে যাওয়া যায় বা মোলাল থেকে কিভাবে মোলার দ্রবণে যাওয়া যায় এই কনভার্টারটা আমরা পড়ব। একই সঙ্গে ঘনমাত্রা নির্ণয় S = W/1000/MV এই সূত্র থেকে বিগত বছরের যেগুলো প্রশ্ন ছিল বিভিন্ন বোর্ডে লিখিততে বিভিন্ন বইয়ে ট্রুয়েট কুয়েটে যেগুলো ছিল সেগুলো সলভ করার চেষ্টা করব। টাইট্রেশনের মূল তত্ত্ব VAS VBSB মূল তত্ত্ব থেকে অঙ্কগুলো করব। আর বিগত সালের যেগুলো প্রশ্ন ছিল মেডিকেলে বা ঢাকা ইউনিভার্সিটিতে অনেকগুলো অ্যাডমিশনের যে প্রশ্নগুলো ছিল সেগুলো সলভ করার চেষ্টা করব। তো আসো আজকে প্রথমে আমরা আলোচনা করব প্রাইমারি ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নিয়ে। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থটা কী জিনিস এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো কী জিনিস। তোমরা জানো যে আমাদের আগের লেকচারে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার লেকচার 1 আমরা পড়েছিলাম যে পলবঙ্গি ব্যালেন্স। এই যে পলবঙ্গি ব্যালেন্সের মাধ্যমে আমরা জানি যে এরকম একটা পাল্লা বিশিষ্ট একটা ছিল। তো এই যে পলবঙ্গি ব্যালেন্সে যে জিনিসটা মনে রাখতে হবে যে পলবঙ্গি ব্যালেন্সে আমরা যখন দ্রব্যগুলোকে বিকারকগুলোকে পরিমাপ করি, এখানে পরিমাপ করে আমরা সলিউশন তৈরি করতে চাই, দ্রবণ তৈরি করতে চাই, সেই সলিউশন বা দ্রবণ তৈরি করার জন্য পদার্থগুলোর পরিমাপ করাটা, এক্স্যাক্টলি মান জানাটা, পরিমাপ করাটা, ওজন জানাটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু আসলে একটা ব্যাপার হলো এই যে আমরা এই পলবঙ্গি ব্যালেন্সে কিংবা বলবো নিক্তিতে কিন্তু সব ধরনের পদার্থগুলোকে পরিমাপ করা যায় না, শুধুমাত্র প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলোকে কিন্তু আমরা এখানে পরিমাপ করতে পারি, সেকেন্ডারি পদার্থগুলোকে আমরা পরিমাপ করতে পারি না। সেকেন্ডারি পদার্থগুলোকে পরিমাপ করার জন্য আমরা কি ব্যবহার করি? রাফ যন্ত্র ব্যবহার করি বা রাফ নীতি ব্যবহার করি। সেটা কি হতে পারে? একটা পাত্রের মধ্যে রেখে ওজন করলাম, কাগজের মধ্যে রেখে ওজন করলাম, সেটাকে আমরা রাফ যন্ত্র বলে থাকি। তো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো কি? যে সকল পদার্থগুলোকে এক নম্বরে আমরা বলবো যে কি হয়, বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া সহজে করে না, বিক্রিয়া করে না। এটা তাদের প্রধান একটা ব্যাপার যে তারা বায়ুর অক্সিজেনের সাথে সহজে বিক্রিয়া করবে না। 2 নম্বর হচ্ছে যে পাল্লার সাহায্যে নিক্তির সাথে পরিমাপ করব সেই নিক্তির কোনো ক্ষতি করবে না, ক্ষতি করে না। তাহলে কি জানলাম? যে অক্সিজেনের সাহায্যে, বায়ুর অক্সিজেনের সাহায্যে সহজে বিক্রিয়া করবে না, নিক্তিরও কোনো প্রকার ক্ষতি করবে না। 3 নম্বর হচ্ছে এদেরকে বায়ুমণ্ডলে, বিশেষ করে বায়ুমণ্ডলে আমরা কি পাই? বায়ুমণ্ডলে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, এটা একটা কথা। আর 4 নম্বরে আমরা দেখবো যে এদের ঘনমাত্রা, যে সলিউশনটা তৈরি করে এটা অনেকদিন ধরে কি থাকে? অপরিবর্তিত থাকে, ঘনমাত্রা চেঞ্জ হয় না, অর্থাৎ ঘনমাত্রা চেঞ্জ হয় না, সহজে অপরিবর্তিত হয় না। তো আবার একটু দেখি আমরা যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো আসলে কোনগুলো। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো হলো যারা কি করবে? বায়ুর অক্সিজেনের সাহায্যে সহজে বিক্রিয়া করবে না, নিক্তির কোনো ক্ষতি করবে না, বায়ুমণ্ডলে তারা বিশুদ্ধ অবস্থায় থাকে এবং ঘনমাত্রা অনেকদিন ধরে তারা অপরিবর্তিত হয়, ঘনমাত্রা সহজে চেঞ্জ হয় না। এগুলো হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো ঠিক এর বিপরীত দিকে। কিভাবে সেটা? অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না, এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বসবে, নিক্তির কোনো ক্ষতি করবে না, কিন্তু ও নিক্তির পাল্লার ক্ষতি করে ফেলবে। বায়ুমণ্ডলে বিশুদ্ধ অবস্থায় থেকে পাওয়া যায়, কিন্তু সেকেন্ডারিকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যাবে না, ঘনমাত্রা চেঞ্জ হয়ে যায়, হয় না এখানে। কিন্তু সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ দেখবে যে আমরা সলিউশন তৈরি করার কিছুক্ষণ পরে তার ঘনমাত্রাটা চেঞ্জ হয়ে যাবে। এই কারণে কিন্তু এগুলোকে আমরা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলি। আমাদের কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য বা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য এখানকার এক্সাম্পলগুলো, উদাহরণগুলো কিন্তু আমাদের খুব 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 বেশি ইম্পর্টেন্ট। সেটা কোনগুলো আমরা দেখে নেই। সোডিয়াম কার্বনেট, সেটা অনার্দ্র, কিন্তু আর্দ্র হওয়া যাবে না, এটা শুকনো হতে হবে। অনার্দ্র সোডিয়াম কার্বনেটকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। আবার এখানে হচ্ছে অক্সালিক অ্যাসিড, এটা হলো ক্লাস সি। তো অক্সালিক অ্যাসিডটাও কিন্তু একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। পটাশিয়াম ডাইক্রোমেট একটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেই সঙ্গে সোডিয়াম অক্সালেট, এটাও কিন্তু একটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। মনে রাখো, বিশেষ করে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলোর মধ্যে সবগুলোর মধ্যে সি পাওয়া যায় এবং হচ্ছে ক্রোমিয়ামকে পাওয়া যায়, সি বা ক্রোমিয়াম। আর একটা কন্ডিশন মনে রাখো, এগুলো অবশ্যই অনার্দ্র হবে, কেননা এগুলো ভেজা হওয়া যাবে না, ভেজা হলেই পাত্রের ক্ষতি করে ফেলবে। এই যে এখানে কার্বন রয়েছে, এখানে কার্বন রয়েছে, এখানে কার্বন রয়েছে, এখানে ক্লোরিন রয়েছে, শুধু একটা ব্যতিক্রম মনে রাখতে হবে, HCl, এইখানে কার্বন আছে কিন্তু এটি একটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের মধ্যে পাওয়া যায় সোডিয়াম হাইড্রক্সাইড, একটা তীব্র ক্ষার, তারপরে সালফুরিক অ্যাসিড, একটা তীব্র অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিংবা সোডিয়াম থায়োসালফেট। এই পদার্থগুলোকে আমরা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে থাকি। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ আমাদের জন্য কিন্তু পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ পরে এবার আমাদের আসা যাক মোলার দ্রবণ এবং মোলাল দ্রবণ। আমরা একটা পাত্র নিয়ে নিলাম,
এই যে আমার একটা বিকার আছে, এই যে আর একটা বিকার আছে। তো এই বিকারটার মধ্যে আমি এমন কিছু দ্রাবক নিব, আমরা জানি যে দ্রবণ তৈরি করতে হলে আমার একটা দ্রাবক লাগে, তার সঙ্গে আমার লাগে দ্রব্য, তাহলে আমি একটা সলিউশন পাই, দ্রবণ পাই। তাহলে এই যে আমি একটা পাত্র নিলাম, বিকার নিলাম, এই যে আরেকটা বিকার নিলাম, এই বিকারের মধ্যে থেকে আমি একটা জিনিস দেখব যে এখানে আমি দিব 1 কেজি পদার্থ কিংবা 1000 গ্রাম একটা দ্রাবক দিলাম, আর এইখানে দেবো আমি 1 লিটার কিংবা 1000 মিলি। তো এখন আমার দুইটা পাত্র আমার কাছে রেডি আছে, যে পাত্রের মধ্যে আমার একটাতে আছে 1 কেজি কিংবা হচ্ছে 1000 গ্রাম একটা দ্রাবক, আর 1 লিটার কিংবা 1000 মিলি দ্রাবক। এককের পার্থক্য, একটাতে কেজি বা গ্রামে আছে, একটাতে লিটার বা মিলিতে আছে। এবার যদি আমি 1 মোল কোনো একটা পদার্থ, 1 মোল একটি পদার্থ দ্রবীভূত করি এখানে, তখন আমি একটা সলিউশন পাবো। যদি এইখানে দ্রবণ করি তখন আমি আলাদা একটা সলিউশন পাবো। আসলে এই সলিউশন দুটার নাম কি? আসলে যখন আমি কেজি ব্যবহার করব তখন এই সলিউশনের নাম পাবো আমি মোলাল। কি পাবো? মোলার। আর এখানে যখন আমি ব্যবহার করি তখন এই সলিউশনের নাম হচ্ছে মোলার। মোলার। তো সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে 1 কেজি কিংবা 1000 গ্রাম কোনো দ্রাবকের মধ্যে 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে তাকে মোলাল দ্রবণ বলে। 1 লিটার কিংবা 1000 মিলি কোনো দ্রাবকের মধ্যে 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে তাকে আমরা বলি মোলার দ্রবণ। আমি আরেকবার বলতেছি যে মোলাল দ্রবণ এবং মোলার দ্রবণ শুধু এখানে গ্রামের পার্থক্য, পরিমাণে নয়, কেজি এবং হচ্ছে মিলি। এখানে হচ্ছে লিটার, মিলিগ্রাম, গ্রাম এবং হচ্ছে লিটার। যদি 1 কেজি কোনো দ্রাবকের মধ্যে 1 মোল পদার্থ দ্রবীভূত থাকে তাকে বলবো আমরা মোলার দ্রবণ। এবার 1 লিটার কিংবা 1000 মিলি কোনো দ্রাবকের মধ্যে যদি আমি 1 মোল পদার্থ দ্রবীভূত করি তাকে আমি বলবো মোলার দ্রবণ। মোলাল দ্রবণকে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়, স্মল এম। মোলার দ্রবণকে এম দ্বারা, বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। এটা মোলার দ্রবণ। এবার আসা যাক, ব্যাপারটা এমন, মোলার দ্রবণে 1 মোল দ্রবীভূত হলো, তাহলে তাকে আমি মোলার দ্রবণ বললাম। এবার আরেকটা জিনিস খেয়াল করো যে এইখানে আমার যে বিষয়টা কাজের লাগতেছে, যে 1 লিটার তো ঠিক থাকবে, 1000 মিলিও ঠিক থাকবে। তো বিষয়টা হচ্ছে এটা একটা ছিল মোলার দ্রবণ। যদি আমি 1কে হাফ 2 দ্বারা ভাগ করি, তোমরা জানো না, মানে কোনো একটা পূর্ণাঙ্গ জিনিসকে অর্ধেক দ্বারা ভাগ করলে কি হয়ে যায়? হাফ হয়ে যায়। হাফ মানে কি? সেমি। আমি এখানে 1কে 2 দ্বারা ভাগ করো 0.5 হয়ে যাবে, তখন এটার নাম হবে সেমি। আবার যদি আমি 1কে 10 দ্বারা ভাগ করে দেই তাহলে আমি 0.1 পাবো, এটার নাম হয়ে যাবে ডেসি। যদি 1কে আমি 100 দ্বারা ভাগ করে দেই তাহলে 0.01 হয়ে যাবে, এটার নাম হবে সেন্টি। আবার যদি 1কে আমি 1000 দ্বারা ভাগ করে দেই তাহলে এটা হবে 0.001, এটার পাবো আমি মিলি। তো ব্যাপারটা হচ্ছে এইখানে মোলার দ্রবণ, আমি যদি ওই আয়তনের মধ্যে থেকে যদি 0.5 গ্রাম পদার্থ দ্রবীভূত করি তার তখন পদার্থের নাম হবে সেমি মোলার। যদি আমি 0.1 গ্রাম দ্রব্য দ্রবীভূত করি তখন হবে ডেসিমোলার। যখন 0.01 গ্রাম দ্রবীভূত করি তখন হয়ে যাবে সেন্টিমোলার। 0.001 যদি দেখি তখন হয়ে যাবে আমরা মিলি মোলার। ঠিক অনুরূপভাবে যদি আমি এখানে 1 কেজি কিংবা 1000 গ্রাম ব্যবহার করি তখন আমার এটি হয়ে যাবে মোলাল দ্রবণ। তখন হবে 0.5 গ্রাম দ্রবীভূত হলে মোলাল দ্রবণ, 0.1 হলে হবে ডেসিমোলার দ্রবণ, 0.01 হলে সেন্টিমোলার দ্রবণ, 0.0001 হলে মিলিমোলার দ্রবণ। এই যে 0.5 হলে সেমি হয়, 0.1 হলে ডেসি হয়, 0.01 হলে সেন্টি হয়, 0.001 হলে মিলি। এই 4টা অপশন যে মেডিকেলে কতবার এসেছিল তোমরা বিগত সালের প্রশ্নটা দেখলেই বুঝতে পারবা যে কতটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এটা কতটা বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা ব্যাপার মনে রাখবে যে আমরা দ্রবণ পাইলাম দুইটা, একটা হচ্ছে মোলার আর একটা পেলাম হচ্ছে মোলাল। তো মোলার আর মোলাল দ্রবণ পরীক্ষায় একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, দুটা কোনটি তাপমাত্রার উপর নির্ভর করে? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ হচ্ছে দুইটা জিনিসের মধ্যে মনে রাখতে হবে মোলার দ্রবণটা তাপমাত্রার উপর নির্ভর করে। কেন?
তাপমাত্রার পরিবর্তনে মোলার দ্রবণের ঘনমাত্রা পরিবর্তিত হয়, এজন্য মোলার দ্রবণ তাপমাত্রার উপর নির্ভরশীল। মোলার দ্রবণ তাপমাত্রার উপর নির্ভর করে না, কারণ হচ্ছে তাপমাত্রার পরিবর্তনে মোলার দ্রবণের ঘনমাত্রা কোনো পরিবর্তন হয় না। এই জন্য আমরা কি বললাম, মোলার দ্রবণের ঘনমাত্রা কোনো পরিবর্তন হবে না, তাপমাত্রার পরিবর্তন বা তাপমাত্রার উপরেই নির্ভর করবে না। আচ্ছা, তাহলে মোলার দ্রবণ থেকে মোলার দ্রবণের একটা ট্রান্সফরমেশন থেকে বা এখান থেকে মোলার দ্রবণ থেকে মোলার কিংবা মোলারে কিভাবে আসে একটা অঙ্ক আমরা দেখি, যেটা বিগত সালের প্রশ্নগুলোতে দেখা যায় যে 1.106 গ্রাম পার মিলি ঘনত্ব বিশিষ্ট সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলালিটি 1m হলে দ্রবণটির ঘনমাত্রা মোলারিটিতে কত? এটা হচ্ছে আমাদের প্রশ্নটা। এখানে কিন্তু মোলালিটি দেয়া আছে, চেয়েছে মোলারিটি। তো আমরা সূত্র দেখে নেই, সূত্রটা হবে ঘনমাত্রা অফ মোলারিটি, ঘনমাত্রা অফ মোলারিটি ইকুয়াল রো ঘনত্ব, ঘনত্ব কার? সোডিয়াম কার্বনেটের ঘনত্ব দেওয়া আছে আমাদের, এটা ঘনত্ব ইনটু ঘনমাত্রা অফ মোলালিটি, ঘনমাত্রা অফ মোলালিটি ডিভাইড বাই 1000 প্লাস আণবিক ভর m ইনটু হচ্ছে ঘনমাত্রা অফ মোলালিটি। তো আমরা ঘনমাত্রাটা রো সমান জানি 1.106 গ্রাম পার মিলি থেকে গ্রাম পার লিটার করে নিলাম, এবং ঘনমাত্রা হচ্ছে 1m, এবং আণবিক ভর সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106 গ্রাম। এবার আমরা মানগুলো এখানে বসাই দেই, তাহলে 106 গুণন 1 ভাগ হচ্ছে 1000 প্লাস ms, তাহলে m আমরা কি আণবিক ভর জানি 106 গুণন 1 সমান হচ্ছে 1100 সমান 1m। তাহলে এর মোলারিটি হচ্ছে 1 মোল। মনে থাকবে যে এটা মোলারিটি কত? 1m। এবার আর একটা অঙ্ক আমরা দেখি, যে হচ্ছে অঙ্কটা হচ্ছে ঘনমাত্রা নির্ণয় H ইকুয়াল W ইন্টু 1000 ডিভাইড বাই MB। এখান থেকে আমরা করব, আমাদের দুইটা দ্রবণ দেওয়া আছে, দুইটা পাত্র দেওয়া আছে এখানের মধ্যে। একখানের মধ্যে দ্রবীভূত আছে সোডিয়াম হাইড্রোক্সাইড 4 গ্রাম, একখানে দেওয়া আছে HCl 1 মিলি, এবং দুইটারে আয়তন দেওয়া আছে হচ্ছে 1000 ml 100 ml। তো এখন প্রশ্নটা হচ্ছে এইখানে আমাকে বলতেছে যে এই পাত্রটা তথা এ পাত্র, ধরলাম এ পাত্র, এটা একটা বি পাত্র। প্রশ্ন হচ্ছে এ পাত্রের ঘনমাত্রা কত? বলা হচ্ছে এই মাত্রা ঘনমাত্রা। আমি কিভাবে বের করব? এ পাত্রের ঘনমাত্রা হলো, আমি বের করতেছি যে H সমান সমান W ইন্টু 1000 ডিভাইড বাই হচ্ছে MV। তাহলে আমার ডাব্লুর মান তো অবশ্যই দেওয়া আছে 4 গ্রাম, আমি 4 গ্রাম লিখলাম, 1000 তার সঙ্গে ইন্টু আকারে আছে। M হলো তার কি আণবিক ভর, সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর তোমরা জানো যে 40 গ্রাম, তো এখানে 40 বসায় দিলাম, আয়তন হচ্ছে 100 মিলি। তো এটা কাটলে এই দুটা কাটা যায়, 40 শূন্য কাটা যায়, 4 দেখলে 1 হয়, তাহলে এর ঘনমাত্রা হচ্ছে 1m। এবার বি পাত্রের জন্য বলতেছে যে আমার এখানে মূলত কত গ্রাম লাগবে। তো আমি কি জানি এখানেও কিন্তু তাই, যে বি পাত্রেতে HCl এর পরিমাণ মানে কত গ্রাম লাগতেছে, পরিমাণ যদি আমি বের করতে চাই তাহলে আমার কি করা লাগবে? এখানে সূত্রটা ছিল H সমান সমান W ইন্টু 1000 ডিভাইড বাই হলো MV। তাহলে আমার কি চাইছে আসলে, কত পরিমাণ, কত পরিমাণ মানে আমাকে W বের করা লাগবে। তাহলে W সমান সমান হলো আমরা কি জানি SMV ডিভাইড বাই হচ্ছে 1000। তাহলে S এর মান কত? 1 গুণ আণবিক ভর হলো, জানো সোডিয়াম ক্লোরাইডের HCl এর হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 36.5 গুণন হচ্ছে 100 ডিভাইড বাই হচ্ছে 1000। এখান থেকে আমি যে পরিমাণ অ্যান্সারটা পাবো, যেটা গ্রাম হবে সেটি গ্রাম এককে পরিমাপ করতে হবে। এই হচ্ছে আমাদের ঘনমাত্রা নির্ণয়ের একটা অঙ্ক। আমাদের পরীক্ষায় এভাবে ঘনমাত্রা নির্ণয় করতে বলে। আবার কখনো কখনো এই প্রশ্নটা বলতে পারে যে কত গ্রাম HCl এখানে দ্রবীভূত হবে, 1m ঘনমাত্রার কত গ্রাম HCl দ্রবীভূত হবে, কিংবা আমরা এখানে ঘনমাত্রা কত, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে। টাইট্রেশনের মূল তত্ত্ব থেকে আমরা অ্যাসিড ক্ষার থেকে একটা অঙ্ক করতে পারি। এই অঙ্কটা আমাদের আসছিল এখানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, প্রশ্নটা আসছিল খুব ইম্পর্টেন্ট, 11, 12, 13 সেশনে প্রশ্নটা এসেছিল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বলা হচ্ছে যে 200 ঘন সেন্টিমিটার 0.5 m মানে মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ থেকে কত আয়তনের 0.1 m সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি করা যাবে। তো এইখানে একটা ব্যাপার হচ্ছে, আমার এইটা হচ্ছে প্রাথমিক একটা আয়তন ছিল কত, 200 ঘন সেন্টিমিটার।
প্রাথমিক একটা ঘনমাত্রা সোডিয়াম কার্বনেটের কত ছিল হচ্ছে 0.5 m। এরপরে আমরা সোডিয়াম কার্বনেট পরবর্তী বললো তারা 0.1 m করতে হবে ঘনমাত্রাটাতে। ঘনমাত্রা আমি S2 পরিবর্তিত ঘনমাত্রা পেলাম হচ্ছে 0.1। তো আমার বলছে দ্রবণ তৈরি করতে হবে, তাহলে পরবর্তী আয়তনটা তো আমার নেই, এটা বের করতে হবে। তাহলে মোট এখানে আমি 3টা মান পেলাম। একটা হচ্ছে প্রাথমিক আয়তন ছিল V1 এর মান, প্রাথমিক ঘনমাত্রা ছিল S1 এর মান, পরবর্তী ঘনমাত্রা দেয়া আছে S2 এর মান, পরবর্তী দ্রবণ তৈরির আয়তনটা আমার লাগবে V2। আমরা কি জানি? আমরা জানি S1 V1, অর্থাৎ ওই আমরা জানি S1 V1 সমান সমান S2 V2। আমাকে বের করতে হচ্ছে কি? আমাকে বের করা হলো V2। তাহলে V2 সমান সমান যদি বের করি তাহলে আমি কি পাচ্ছি? আমার হলো S1 V1 ডিভাইড বাই হলো S2। মান বসাই দিই। S1 এর মান কত? 0.5 গুণ হচ্ছে V1 এর মান আমার আছে হচ্ছে 200 এবং আমার এখানে S2 এর মান হচ্ছে 0.1। এটি ক্যালকুলেশন করলে আমি পাবো যেটি আমার মান আসবে সেটি আমার হবে অ্যান্সার।